Dear learners, you are welcome. HSC English First Paper, English for today for class 11 and 12, Unit 15, Lesson 2. Access to higher education in Bangladesh. বাংলাদেশে হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষার অ্যাক্সেস প্রবেশ বা উচ্চশিক্ষার সুযোগ। Warm up activity. Make a Facebook post answering the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে তুমি একটা ফেসবুক পোস্ট তৈরি করো। Question number 1. What are you going to do after HSC examination? HSC পরীক্ষার পরে what are you going to do? তুমি কি করতে যাচ্ছ? Have you any plan for higher education? তোমার কি উচ্চশিক্ষার ব্যাপারে কোনো প্ল্যান আছে, পরিকল্পনা আছে? Do you have any idea? তোমার কি কোনো আইডিয়া আছে, ধারণা আছে about সম্পর্কে? কি সম্পর্কে? The opportunities of higher education in Bangladesh. বাংলাদেশে হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষার যে অপরচুনিটিস, সুযোগ সুবিধাসমূহ, সেই সম্পর্কে কি তোমার কোনো আইডিয়া আছে? Where do you want to get admission after passing HSC exam? HSC পরীক্ষা পাশ করার পরে তুমি কোথায় অ্যাডমিশন নিতে চাও, কোথায় ভর্তি হতে চাও? Why do you want to go for higher education? তুমি কেন হায়ার এডুকেশনে যেতে চাও, উচ্চশিক্ষায় যেতে চাও? পজ দ্য ভিডিও অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক। তুমি ভিডিও পজ করে ফেসবুক পোস্টটা তৈরি করো। তুমি যদি ফেসবুক পোস্ট তৈরি করতে না চাও তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তুমি খাতায় লিখতে পারো। তুমি সময় পাবে 5 মিনিট। Let's read the text. First paragraph. Tertiary education, উচ্চশিক্ষা in বাংলাদেশ, বাংলাদেশে comprises, গঠিত হয়েছে two categories of institutions, দুই ক্যাটাগরি বা দুই ধরনের ইনস্টিটিউশনস, প্রতিষ্ঠান দিয়ে বাংলাদেশের টার্সিয়ারি এডুকেশন বা উচ্চশিক্ষার খাতটা তৈরি হয়েছে। প্রথম খাত হলো ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিস, ডিগ্রি অ্যাওয়ার্ড করে, প্রদান করে এমন ইউনিভার্সিটিস, বিশ্ববিদ্যালয়সমূহ, এবং কলেজেস অ্যাফিলিয়েটেড উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি এনইউ, ন্যাশনাল জাতীয় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাফিলিয়েটেড, অধিভুক্ত বা যুক্ত যে কলেজগুলো আছে সেগুলো উচ্চশিক্ষা প্রদান করে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে অটোনোমাস ইউনিভার্সিটিগুলো, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো এবং একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়, তার অ্যাফিলিয়েটেড অধিভুক্ত কলেজগুলো বাংলাদেশে উচ্চশিক্ষা প্রদান করে। There were only 4 universities in Bangladesh at the time of independence in 1971. Only 4 university, মাত্র 4টা ইউনিভার্সিটি ছিল ইন বাংলাদেশ, বাংলাদেশে at the time of independence in 1971. 71-এর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা আন্দোলনের সময় বাংলাদেশি ইউনিভার্সিটির সংখ্যা ছিল only 4. All those universities were publicly financed autonomous entities. এই যে ইউনিভার্সিটিগুলো ছিল, 4টি ইউনিভার্সিটি, অল দোজ ইউনিভার্সিটিজ, এই ইউনিভার্সিটিগুলো ছিল পাবলিকলি ফাইন্যান্স, জনগণের টাকায়, অর্থাৎ সরকারি বরাদ্দে চলতো। হ্যাঁ, পাবলিকলি অর্থাৎ তোমার সরকারের ফাইন্যান্সে, অর্থায়নে চলতো এমন, কিন্তু অটোনোমাস, স্বায়ত্তশাসিত এন্টিটি ছিল, সত্তা ছিল। এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছিল একটা স্বতন্ত্র সত্তা, যেগুলো সরকারের টাকায় পরিচালিত হতো। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে দেয়ার আর 35 সাচ ইউনিভার্সিটিস। বাংলাদেশে এইরকম পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা বর্তমানে 35টা। স্বাধীনতার সময় ছিল 4টা, বর্তমানে 35টা। প্রাইভেট ইউনিভার্সিটিস আর রিলেটিভলি নিউ ফেনোমেনন ইন দ্য কান্ট্রি। প্রাইভেট ইউনিভার্সিটি অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত বিশ্ববিদ্যালয়, আর রিলেটিভলি অপেক্ষাকৃত বা তুলনামূলকভাবে নিউ, নতুন, ফেনোমেনন, আইডিয়া, নতুন ধারণা ইন দিস কান্ট্রি, এই দেশে, অর্থাৎ বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটির ধারণাটা তোমার পাবলিক ইউনিভার্সিটির সাথে যদি তুমি রিলেশন করো, তুলনা করো, তাহলে সেটা একটা নিউ আইডিয়া বা নতুন ফেনোমেনন, নতুন ধারণা। In the early 1990s, the private sector came forward to establish universities. In the early 1990s, 90-এর দশকের শুরুতে, অর্থাৎ 1981-82 সালের দিকে, দ্য প্রাইভেট সেক্টর, ব্যক্তিগত খাত, কেম ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে এসেছিল, টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করার জন্য, প্রাইভেট ইউনিভার্সিটিস, অর্থাৎ তারাই প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার জন্য প্রাইভেট খাত, প্রাইভেট সেক্টর সামনের দিকে এগিয়ে এসেছিল।
সিন্স দেন, তখন থেকে অর্থাৎ 90-এর দশকের শুরু থেকে, দ্য কান্ট্রি হ্যাজ এক্সপিরিয়েন্সড আ স্পেকটিকুলার গ্রোথ ইন প্রাইভেট ইউনিভার্সিটিস মোস্টলি ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা অ্যান্ড কাপল অফ আদার লার্জ সিটিস। তো কী বলছে দেখো, সিন্স দেন, তখন থেকে অর্থাৎ 90-এর দশকের শুরু থেকে, দ্য কান্ট্রি আমাদের এই দেশ বাংলাদেশ হ্যাজ এক্সপিরিয়েন্সড অভিজ্ঞতা লাভ করেছে, আর স্পেকটিকুলার গ্রোথ একটা রিমার্কেবল গ্রোথ দেখতে পেয়েছে, একটা উল্লেখ করার মতো বা চোখে পড়ার মতো গ্রোথ বৃদ্ধি বা বিকাশ দেখতে পেয়েছে ইন প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টর। বাংলাদেশে এই ব্যক্তিগত খাতে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের সেক্টরে এটা একটা বড় তোমার গ্রোথ বাংলাদেশ উইটনেস করেছে এই তোমার 90-এর দশকের শুরু থেকে। এবং এই ইউনিভার্সিটিগুলো গড়ে উঠেছে মোস্টলি ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা, মোস্টলি ইন ঢাকা, ঢাকা সিটির মধ্যে, অথবা অ্যারাউন্ড ঢাকা, ঢাকা সিটির চারপাশে, অ্যান্ড কাপল অফ আদার লার্জ সিটিস, এবং আরও দুইটা লার্জ বড় সিটিস নগরের আশেপাশে বা নগরের মধ্যে তোমার এই বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো গড়ে উঠেছে। যেমন তুমি চিটাগাংয়ে গেলে প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি দেখতে পাবে, সিলেটে গেলে প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি দেখতে পাবে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে দেয়ার আর 79 প্রাইভেট ইউনিভার্সিটিস, বাংলাদেশে প্রায় 79টা প্রাইভেট ইউনিভার্সিটি বর্তমানে বাংলাদেশে আছে। The number of colleges providing tertiary level education is around 1400. কিন্তু মজার ব্যাপার হলো দেখো যে বাংলাদেশের টার্সিয়ারি লেভেলের এডুকেশন, উচ্চশিক্ষা প্রদান করে এমন কলেজের সংখ্যা হলো প্রায় 1400, অ্যারাউন্ড 1400। তারা কোন ধরনের শিক্ষা প্রদান করে? মোস্ট অফ দেম, তাদের মধ্যে বেশিরভাগ মানে তোমার কলেজ প্রদান করে বিএ পাস এডুকেশন ফর 3 year ডিউরেশন, 3 বছরের ডিউরেশন, 3 বছর মেয়াদি তোমার বিএ পাস কোর্স বা বিএ পাস ডিগ্রি প্রদান করে হলো এই কলেজগুলো। এর বাইরে অনলি 1/3 অফ দেম অফার বিএ অনার্স কোর্সেস। বিএ অনার্স কোর্স অর্থাৎ তোমার স্নাতক সম্মান কোর্স 4 বছরের, সেটা প্রদান করে হলো অনলি 1/3 অফ দেম, অর্থাৎ তাদের মধ্যে তোমার 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হলো প্রদান করে বিএ অনার্স কোর্স, বিএ সম্মান কোর্স প্রদান করে। অর্থাৎ 1400 তোমার কলেজের মধ্যে প্রায় 3 ভাগের 1 ভাগ, প্রায় 500 কলেজ বলা যেতে পারে, 450 থেকে 500 কলেজ, যেগুলো বিএ অনার্স বা বিএ সম্মান ডিগ্রি তোমার স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করে। অ্যান্ড কিছু কলেজ আছে, সাম কলেজেস অফার প্রদান করে এমএ ডিগ্রিজ, মাস্টার্স ডিগ্রি প্রদান করে, হ্যাঁ, অ্যাজ ওয়েল, পাশাপাশি। অর্থাৎ এই 1400 কলেজের মধ্যে ম্যাক্সিমাম কলেজ হলো 3 বছর 3 years ডিউরেশনের বিএ পাস ডিগ্রি প্রদান করে। প্রায় 1/3 অর্থাৎ 450 থেকে 500 কলেজ তোমার বিএ অনার্স ডিগ্রি প্রদান করে। আর তোমার কিছু কলেজ আছে যেগুলো মাস্টার্স ডিগ্রি প্রদান করে, সব কলেজ মাস্টার্স ডিগ্রি প্রদান করে না। অল অফ দিস কলেজেস, এই কলেজগুলো আর অ্যাফিলিয়েটেড, এই কলেজগুলো, এই যে 1400 কলেজের কথা বলা হলো, এই কলেজগুলো অ্যাফিলিয়েটেড, যুক্ত বা অধিভুক্ত উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের যে ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয় আছে গাজীপুরের, তার সাথে অ্যাফিলিয়েটেড, অধিভুক্ত বা যুক্ত হলো এই 1400 কলেজ। তাহলে আমরা এই প্যারায় পড়লাম বাংলাদেশে মূলত তোমার 2 ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশন হায়ার এডুকেশন বা টার্সিয়ারি এডুকেশন প্রদান করে। এক হলো ইউনিভার্সিটিগুলো আবার 2 ধরনের, একটা হলো পাবলিক ইউনিভার্সিটি আর একটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি। সরকারি অর্থায়নে পরিচালিত বিশ্ববিদ্যালয়, ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়। এবং এর বাইরে বাংলাদেশে প্রায় 1400 কলেজ আছে যেগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, যা হায়ার এডুকেশন প্রদান করে বিএ পাস, বিএ অনার্স এবং মাস্টার্স ডিগ্রি। ওকে, পরের প্যারা। Accessibility to higher education implies that students get the opportunity to get university education and sufficient support from educational institutions. তো অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন, হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষায় অ্যাক্সেস, প্রবেশ বা সেখানে প্রবেশাধিকার বা তার যে অপরচুনিটিস, সুযোগ, যে বাংলাদেশে উচ্চশিক্ষার যে সুযোগ বা উচ্চশিক্ষায় প্রবেশাধিকার বলতে ইমপ্লাই করে, বোঝানো হয়, কি বোঝানো হয়, রেফার টু, কি বোঝায়, দ্যাট যে স্টুডেন্টস গেট, ছাত্ররা পাবে, কি পাবে, দ্য অপরচুনিটিস টু গেট ইউনিভার্সিটি এডুকেশন, তারা ইউনিভার্সিটি এডুকেশন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পাওয়ার যে অপরচুনিটি, সুযোগ, সেটা তারা পাবে। এবং সাফিসিয়েন্ট সাপোর্ট, পর্যাপ্ত সাপোর্ট পাবে, সমর্থন পাবে ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। এই জন্য যত পর্যাপ্ত সাপোর্ট পাওয়া দরকার সেটা তারা পাবে। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন, অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন কি, তো হায়ার এডুকেশনের যে অ্যাক্সেসিবিলিটি, সুযোগ, তা বলতে আমরা বুঝি ইউনিভার্সিটি শিক্ষা পাওয়া এবং ইউনিভার্সিটি শিক্ষা পাওয়ার জন্য যত ধরনের সাপোর্ট আছে সেটা পাওয়া।
কিন্তু বাংলাদেশের এডুকেশনে কিছু প্রবলেম আছে, যেমন ইনক্রিজিং এনরোলমেন্ট অ্যাট দ্য সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল পুটস প্রেশার অন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস। বাংলাদেশে এনরোলমেন্ট বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ছাত্র ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। এনরোলমেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী ভর্তি হওয়া, অ্যাডমিশন নেওয়া, এটা ইনক্রিজ করতে বৃদ্ধি পাচ্ছে। কোন ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে? অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল, বাংলাদেশে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 6 থেকে 10 এখানে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। আর ছাত্রছাত্রীর সংখ্যা যেহেতু ক্লাস 6 থেকে 10 বাড়ছে, সেই হিসাবে বাংলাদেশে যে হায়ার সেকেন্ডারি লেভেল উচ্চ মাধ্যমিক তোমার পর্যায়ে আছে ক্লাস 11 and 12, সেখানেও ছাত্রছাত্রীর সংখ্যাটা ইনক্রিজ করছে, বৃদ্ধি পাচ্ছে। এই যে তোমার স্কুল এবং কলেজগুলোতে তোমার এইচএসসি পড়ানো হয়, যে কলেজগুলোতে এসএসসি এবং এইচএসসি লেভেলে যেহেতু স্টুডেন্টদের সংখ্যা, স্টুডেন্টের এনরোলমেন্টের সংখ্যা, ভর্তির সংখ্যাটা ইনক্রিজ করছে, বৃদ্ধি করছে, সেইটা পুটস প্রেশার তৈরি করছে, এক ধরনের চাপ তৈরি করছে। কোথায়? অন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন। বাংলাদেশে হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার যে ইনস্টিটিউশন আছে, প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোর উপর এক ধরনের প্রেশার বা চাপ তৈরি করছে। অর্থাৎ যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে স্কুল এবং হায়ার সেকেন্ডারি পড়ানো হয়, ক্লাস 11 and 12 পড়ানো হয়, এমন কলেজগুলোতে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এরা এইচএসসি পাশ করার পরে যখন ইউনিভার্সিটি এডুকেশনে যাচ্ছে, হায়ার এডুকেশনের জন্য যাচ্ছে, তখন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো এত ছাত্র ভর্তির জন্য তাদের যত সিট থাকার কথা, আসন থাকার কথা, তত আসন নাই, ফলে ইউনিভার্সিটিগুলোর উপর একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট হচ্ছে। তো দেখো, বাট কিন্তু ডিউ টু লিমিটেড ক্যাপাসিটি অনলি আ স্মল নাম্বার অফ স্টুডেন্টস মে বি এনরোলড ইন ইউনিভার্সিটিস। তো যেটা বলা হচ্ছে যে সেটা হলো এই, ডিউ টু কারণে, লিমিটেড অর্থাৎ সীমিত, ক্যাপাসিটি অর্থাৎ ধারণ ক্ষমতা, সীমিত ধারণ ক্ষমতা থাকার কারণে, যেহেতু যত ছাত্র এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে তত ছাত্র ইউনিভার্সিটি এডুকেশন পাওয়ার মতো আসন তারা পায় না। এই লিমিটেড ক্যাপাসিটি, ধারণ ক্ষমতার কারণে অনলি আ স্মল নাম্বার অফ স্টুডেন্ট, স্মল নাম্বার খুব কম সংখ্যায় স্টুডেন্ট, শিক্ষার্থীরা মেবি হতে পারে এনরোল্ড, ভর্তি হতে পারে। এনরোল করা মানে রোল খাতায় তোলা বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, এনরোল্ড ইন ইউনিভার্সিটিস। অর্থাৎ সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি লেভেলে এনরোলমেন্ট বা ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা বেশি হলেও বিশ্ববিদ্যালয়ের এনরোলমেন্ট পায় কিন্তু আনলিমিটেড নাম্বার অফ স্টুডেন্টস আর স্মল নাম্বার অফ স্টুডেন্টস, সেটাই এই দুইটা সেন্টেন্সে বলা হলো। দাস ফলশ্রুতিতে ইচ ইয়ার, প্রত্যেক বছর, এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস আর ডিনাইড অ্যাক্সেস টু হায়ার এডুকেশন। তো যেহেতু ভর্তি হতে পারে না, খুব লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টস ইউনিভার্সিটি এডুকেশনে যেতে পারে, দাস ফলশ্রুতিতে ইচ ইয়ার, প্রত্যেক বছর, এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, লার্জ নাম্বার বড় সংখ্যায়, হ্যাঁ, স্টুডেন্টস শিক্ষার্থীরা, অর্থাৎ অনেক সংখ্যক শিক্ষার্থী, আর ডিনাইড তারা ডিনাই হয়, বঞ্চিত হয়, অ্যাক্সেস পেতে, প্রবেশাধিকার পেতে, টু হায়ার এডুকেশন উচ্চশিক্ষায়, অর্থাৎ উচ্চশিক্ষার অ্যাক্সেস থেকে, প্রবেশ থেকে বা উচ্চশিক্ষার সুযোগ থেকে তোমার ম্যাক্সিমাম স্টুডেন্টই বঞ্চিত হয়। এবং সেই সংখ্যাটা কত আমরা পরের প্যারায় পড়তে পারবো, সেই তথ্যটা আমরা পরের প্যারায় পাবো। অলসো আরও সমস্যা আছে। কী কী সমস্যা? ডিউ টু পভার্টি অ্যান্ড ইনক্রিজ ইন এডুকেশনাল এক্সপেন্সেস, students of the lower middle class do not get easy access to higher education। এখানে আমরা দুটা সমস্যা পাচ্ছি। অলসো ডিউ টু কারণে, পভার্টি দারিদ্র্যের কারণে, অ্যান্ড এবং ইনক্রিজ বৃদ্ধির কারণে, ইন এডুকেশনাল এক্সপেন্সেস শিক্ষার যে এক্সপেন্স ব্যয়, এবং পভার্টি দারিদ্র্য, এই দুইটা জিনিস বৃদ্ধির কারণে স্টুডেন্টস অব দ্য লোয়ার মিডল ক্লাস, অর্থাৎ বাংলাদেশে লোয়ার নিম্ন, মিডল মধ্য, ক্লাস অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত যে শ্রেণী আছে, সেই শ্রেণীর লোকেরা দারিদ্র, পভার্টি এবং এডুকেশনাল এক্সপেন্স, এডুকেশনাল ব্যয়টা ইনক্রিজ বৃদ্ধির কারণে এই লোয়ার মিডল ক্লাস থেকে আসা, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা স্টুডেন্টরা ডু নট গেট, পায় না। কি পায় না? ইজি অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, তারা ইজি সহজ অ্যাক্সেস প্রবেশ, সহজ প্রবেশাধিকার পায় না টু হায়ার এডুকেশন, উচ্চশিক্ষায় প্রবেশ, সহজ প্রবেশাধিকার পায় না। মোয়ারওভার, অধিকন্তু, দোজ হু গেট প্লেসেস ইন দ্য ইউনিভার্সিটিস হ্যাভ লিমিটেড অ্যাক্সেস to avail all kinds of diversified educational facilities relating to the study fields।
খেয়াল করে দেখো, মোরওভার অধিকন্তু দোজ যারা হু গেট প্লেসেস, যারা প্লেস পায়, গেট পায়, প্লেসে স্থান পায় ইন দ্য ইউনিভার্সিটিজ, ইউনিভার্সিটিগুলোতে যারা ভর্তি হওয়ার সুযোগ পায়, তাদের হ্যাভ লিমিটেড অ্যাক্সেস, তাদের লিমিটেড সীমিত অ্যাক্সেস আছে, প্রবেশাধিকার আছে। কোন ক্ষেত্রে? টু অ্যাভেইল, টু গেট, পাওয়ার ক্ষেত্রে। কি পাওয়ার ক্ষেত্রে? অল কাইন্ডস অফ, সমস্ত ধরনের, ডাইভার্সিফাইড অর্থাৎ বিভিন্ন বা বিচিত্র এডুকেশনাল ফ্যাসিলিটিস, শিক্ষার যে ফ্যাসিলিটি, সুবিধা, সেই সুবিধা অ্যাভেল করার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে তারা লিমিটেড অ্যাক্সেস পায়, লিমিটেড সুযোগ, তারা লিমিটেড প্রবেশাধিকার তারা পায়। বিশেষত যেই ফ্যাসিলিটিসগুলো রিলেটিং টু, যুক্ত দেয়ার স্টাডি ফিল্ডস, তাদের স্টাডি পড়াশোনার ফিল্ডের সাথে, ক্ষেত্রের সাথে যুক্ত যে এডুকেশনাল ফ্যাসিলিটিসগুলো তাদের পাওয়ার কথা, সেই ফ্যাসিলিটিসগুলো তারা অ্যাভেল করার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে একটা লিমিটেড, সীমিত অ্যাক্সেস তারা পায়। সেটা কেমন আমি তোমাকে বলি। যেমন হিস্ট্রি বা ইতিহাসের স্টুডেন্টরা, মাস্টার্সের বা অনার্সের স্টুডেন্টরা যদি স্টাডি ট্যুরের আয়োজন করে, তাহলে দেখা যায় যে ডিপার্টমেন্টের একটা রিমার্কেবল নাম্বার অফ স্টুডেন্ট তারা ওই তোমার স্টাডি ট্যুরে যেতে পারে না, যেহেতু তাদের ফ্যামিলি তাদের ওই স্টাডি ট্যুরের জন্য যে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে সেইটা খরচ করতে পারে না। ফলে দেখা গেল যে কোনো একটা হিস্ট্রিক্যাল প্লেসে, ঐতিহাসিক স্থানে ভ্রমণের মাধ্যমে বা ওই জায়গাটা ভিজিট করার মাধ্যমে তারা ইতিহাসের সাক্ষী সংগ্রহ অ্যাটসেট্রা সম্পর্কে যে তোমার একেবারে ব্যবহারিক জ্ঞান লাভ করত, তা থেকে তারা বঞ্চিত হয়। এই যে তারা স্টাডি ট্যুরের সুযোগ পেল না, এটা কিন্তু হিস্ট্রি বা ইতিহাসের ছাত্রদের যে তোমার তাদের স্টাডি ফিল্ড, পড়াশোনার ক্ষেত্রের সাথে রিলেটেড যে ফ্যাসিলিটি, সেই তার লিমিটেশনটা বোঝাচ্ছে। আশা করি তুমি উদাহরণ বুঝতে পেরেছ। তাহলে এই প্যারায় আমরা কি সমস্যা পড়লাম বাংলাদেশের এডুকেশন সম্পর্কে। নাম্বার 1, ইনক্রিজিং এনরোলমেন্ট, মানে অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তি হওয়া। তারপরে কি? প্রেশার অন এডুকেশনাল ইনস্টিটিউশনস, এডুকেশনাল ইনস্টিটিউশনের উপর অতিরিক্ত চাপ, ছাত্র ভর্তির চাপ। তারপর হলো লিমিটেড ক্যাপাসিটি, সীমিত ধারণ ক্ষমতা। তারপর পেলাম যে তোমার দাস ইচ ইয়ার নাম্বার অফ স্টুডেন্টস ডিনাইড অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, এই লার্জ নাম্বার অফ স্টুডেন্টস ডিনাইড অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, মানে অধিক সংখ্যক ছাত্রছাত্রী তোমার হায়ার এডুকেশনের সুবিধা থেকে বঞ্চিত হয়। আরেকটা সমস্যা পেয়েছি পভার্টি, দারিদ্র্যের কারণে হায়ার এডুকেশন নিতে পারে না। আরেকটা সমস্যা হচ্ছে ইনক্রিজ ইন এডুকেশনাল এক্সপেন্স, এডুকেশনাল এক্সপেন্সটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ শিক্ষা ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তারপরে যেটা পেয়েছি সেটা হলো লিমিটেড অ্যাক্সেস টু এডুকেশনাল ফ্যাসিলিটিস রিলেটিং টু স্টাডি ফিল্ড, স্টাডি ফিল্ডের সাথে রিলেটেড যে তোমার ফ্যাসিলিটিস, তা লিমিটেড অ্যাক্সেস পাচ্ছে শিক্ষার্থীরা। তো এখানে কিন্তু আমরা 5 থেকে 6টা তোমার হায়ার এডুকেশন রিলেটেড প্রবলেম পেলাম। এটা থেকে তোমার ফ্লোচার্ট আসতে পারে পরীক্ষায়, বা সাধারণ প্রশ্নও আসতে পারে। পরের প্যারাগ্রাফ, এখানে আমরা পাবো যে কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারে, তাদের মধ্যে কত পার্সেন্ট কোথায় কোথায় ভর্তি হয়। অনলি অ্যাবাউট 12% অফ গ্র্যাজুয়েটস এন্টার হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস, হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন, উচ্চশিক্ষার ইনস্টিটিউশনে প্রবেশ করতে পারে যে গ্র্যাজুয়েটরা, তাদের সংখ্যা অনলি 12%, মাত্র 12% শিক্ষার্থী ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। তারপরে দেখো, মোর দেন 80% অফ দিস স্টুডেন্টস আর অ্যাডমিটেড টু ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজেস, মোর দেন 80%, যে সব ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, তাদের মধ্যে 80% স্টুডেন্টস আর অ্যাডমিটেড টু, তারা ভর্তি হয় ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাফিলিয়েটেড, যুক্ত যে কলেজগুলো আছে, যে 1400 কলেজ আছে, সেই 1400 কলেজেই কিন্তু প্রায় 80% স্টুডেন্ট ভর্তি হয়ে যায়। আদার্স, বাকি যে 20% শিক্ষার্থী আছে, তারা আর অ্যাবজর্ব, তাদেরকে অ্যাবজর্ব করে নেয়, গ্রহণ করে নেয়, তারা গৃহীত হয় বা তারা ভর্তিকৃত হয় বাই দ্বারা দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিস, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বাকি স্টুডেন্টদেরকে অ্যাবজর্ব করে নেয়, টেনে নেয়। অর্থাৎ মূলত প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটিতে 20% স্টুডেন্ট ভর্তি হতে পারে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে, আর ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে 80%ই ভর্তি হয় হলো তোমার এই ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, যুক্ত 1400 কলেজে, 1400 কলেজে। তারপরে দেখো কি বলছে, ইন দ্য লাস্ট ডিকেডস দেয়ার হ্যাজ বিন আ সাবস্টেন্সিয়াল রাইজ ইন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন প্রাইভেট ইউনিভার্সিটিস,
ইন দ্য লাস্ট ডিকেডস, গত 2 দশকে, হ্যাঁ 2 ডিকেডস অর্থ দশক, গত 2 দশকে, গত 20 বছর যাবৎ দেয়ার হ্যাজ বিন আ সাবস্টেন্সিয়াল রাইজ, আমরা একটা রিমার্কেবল, উল্লেখ করার মতো একটা রাইজ দেখতে পাচ্ছি, বৃদ্ধি দেখতে পাচ্ছি ইন দ্য নাম্বার, সংখ্যায়, অব স্টুডেন্টস, ছাত্রছাত্রীর সংখ্যায়। কোন ক্ষেত্রে? ইন প্রাইভেট ইউনিভার্সিটিস, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যাটা দিন দিন রাইজ করছে, বৃদ্ধি পাচ্ছে। সেটা সংখ্যাটা কত? অ্যাকর্ডিং টু দ্য ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যে কমিশনের তোমার অনুমতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হয়, সেই ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী ইন 2010, 2010 সালের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী দ্য নাম্বার, এই সংখ্যাটা রাইজের পাস্ট টেন্স রোজ, বৃদ্ধি পেয়েছে ফ্রম 88 সামথিং, মানে 88,000 সামথিং থেকে ইন 2005, অর্থাৎ 2005 সালে এটা ছিল 88,000 সামথিং, সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 2 লাখ সামথিং ইন 2010। তাহলে ইউজিসির 2010 সালের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 2010 সালের পূর্ববর্তী 2 দশকে এই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের সংখ্যা দিন দিন রাইজ করছে, বৃদ্ধি পাচ্ছে। এবং এই যে ইউনিভার্সিটির সংখ্যাটা রাইজ করছে সেটা 2005 সালে ছিল 88,000-এর উপরে, কিন্তু সেটা 5 বছরের মধ্যে 2010 সালে প্রায় 2 লক্ষ হয়ে গেছে। তাহলে আমরা এখানে পেলাম বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং 1400 কলেজে হায়ার এডুকেশন নেয়। বাংলাদেশে এডুকেশনের যে এডুকেশন রিলেটেড যে তোমার ইউনিভার্সিটিগুলোর যে ক্যাপাসিটি এবং তোমার এডুকেশনাল ফ্যাসিলিটি, সেটা খুব লিমিটেড। এবং বাংলাদেশে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী হায়ার এডুকেশনের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড কলেজগুলোর উপর নির্ভর করে। বাকি 20%, ভর্তিকৃত বাকি 20% তোমার এই পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হয়। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা বাড়ছে। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে তোমার গ্র্যাজুয়েশনের জন্য মূলত 12% স্টুডেন্ট ভর্তি হতে পারে, বাকি স্টুডেন্টরা কিন্তু আর হায়ার এডুকেশনের সুযোগ পায় না, তারা অন্য প্রফেশনে চলে যায়। তোমার হয়তো এটা ভোকেশনাল সেক্টরে চলে যায়, বা ঠিক ভোকেশনাল সেক্টর বলা যেতে পারে না, তোমার ব্যবসা বাণিজ্য চলে যায় বা তোমার অন্য কর্মক্ষেত্রে প্রবেশ করে। তাহলে বাংলাদেশের হায়ার এডুকেশন সম্পর্কে আমরা বলতে পারি যে এখানে অ্যাক্সেসটা খুব লিমিট। অনলি 12% স্টুডেন্ট তোমার হায়ার এডুকেশনের সুযোগ পায়। তো আমরা এর পরের প্যারায় যাই, এক্সারসাইজে যাই। তুমি এই টেক্সটটা তোমার ইংলিশ ফর টুডে বইয়ে বের করে নিতে পারো, আমি ইউনিটের নাম শুরুতেই বলে দিয়েছিলাম। নাও এমসিকিউ কোয়েশ্চেন, তুমি কিছু এমসিকিউ কোয়েশ্চেনের উত্তর লিখবে। নাম্বার 1 থেকে নাম্বার এ থেকে নাম্বার জে পর্যন্ত এই 10টা প্রশ্নের উত্তর তুমি খাতায় লিখবে। তুমি সময় পাবে সর্বোচ্চ 10 মিনিট। পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার, ভিডিও পজ করে তুমি উত্তরটা লিখে ফেলো। আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরটা লিখেছ। লেটস চেক দ্য আনসার। চলো আমরা উত্তরগুলো মিলিয়ে নিই। প্রথম প্রশ্ন, হাউ মেনি টাইপস অফ ইনস্টিটিউশনস প্রোভাইড হায়ার এডুকেশন ইন বাংলাদেশ? বাংলাদেশে কত ধরনের ইনস্টিটিউশন হায়ার এডুকেশন প্রোভাইড করে? 2 টাইপস অফ ইনস্টিটিউশন, 2 ধরনের প্রতিষ্ঠান। হাউ মেনি ইউনিভার্সিটিস ওয়ার দেয়ার ইন বাংলাদেশ ইন 1971? 1971 সালে বাংলাদেশে কয়টা ইউনিভার্সিটি ছিল? উত্তর হবে 4 ইউনিভার্সিটিস, 4টা বিশ্ববিদ্যালয় ছিল। হাউ মেনি পাবলিক ইউনিভার্সিটিস আর দেয়ার ইন বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট? বর্তমানে বাংলাদেশে কয়টা পাবলিক ইউনিভার্সিটি আছে? উত্তর হবে 35 পাবলিক ইউনিভার্সিটিস। পরের প্যারা, ইন বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো হলো একটা নিউ ফেনোমেনন, একটা নতুন ধারণা। প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপারটা বাংলাদেশে একেবারেই নতুন। When did the private sector come forward to establish universities? কখন তোমার প্রাইভেট সেক্টর, ব্যক্তিগত খাত কেম ফরওয়ার্ড, এগিয়ে এসেছিল এস্টাবলিশ ইউনিভার্সিটিস? বিশ্ববিদ্যালয় কবে থেকে তারা প্রতিষ্ঠা করতে শুরু করে? উত্তর হবে ইন দ্য আর্লি 1990s, 90-এর দশকের শুরুতে। নাম্বার এফ, হাউ মেনি
প্রাইভেট ইউনিভার্সিটিজ আর দেয়ার ইন বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট? বাংলাদেশে বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা কত? উত্তর হবে 79। 79টা প্রাইভেট ইউনিভার্সিটি বর্তমানে বাংলাদেশে আছে এই সিন কম্প্রিহেনশনের তথ্য অনুসারে। দ্য কলেজেস প্রোভাইডিং টার্সিয়ারি লেভেল এডুকেশন আর অ্যাফিলিয়েটেড উইথ, অর্থাৎ হায়ার এডুকেশন প্রদান করে যে কলেজগুলো তা কার সাথে অ্যাফিলিয়েটেড, কার অধিভুক্ত, কার সাথে যুক্ত? উত্তর হলো ন্যাশনাল ইউনিভার্সিটি, তারা ন্যাশনাল ইউনিভার্সিটি NU অ্যাফিলিয়েটেড। নাম্বার 8, হোয়াই ডু স্টুডেন্টস অফ দ্য লোয়ার মিডল ক্লাস নট গেট ইজি অ্যাক্সেস টু হায়ার এডুকেশন? কেন লোয়ার মিডল ক্লাস অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা স্টুডেন্টরা, ফ্যামিলি থেকে আসা স্টুডেন্টরা হায়ার এডুকেশনের ইজি অ্যাক্সেস পায় না, সহজ সুযোগ পায় না? মূলত দুইটা কারণে পায় না। এক হলো তোমার হাই এডুকেশনাল এক্সপেন্স, এডুকেশনের যে এক্সপেন্স ব্যয় সেটা উচ্চ, তা ইনক্রিজ করছে, বৃদ্ধি পাচ্ছে। এবং পোভার্টি, দারিদ্র হলো আরেকটা কারণ। নেগলিজেন্স না, তাদের মধ্যে নেগলিজেন্স নাই, অর্থাৎ তোমার কোনো প্রকার ওই যে অবজ্ঞা বা ফাঁকিবাজির ব্যাপারটা নাই। তাহলে সঠিক উত্তর হবে নাম্বার 4, বোথ 1 and 2। 1ও সঠিক উত্তর, 2ও সঠিক উত্তর, তাই উত্তর হবে বোথ 1 and 2। নাম্বার I, হাউ মেনি স্টুডেন্টস আর অ্যাডমিটেড টু ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজেস? ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে কত পার্সেন্ট স্টুডেন্ট ভর্তি হয়? উত্তর হবে 80%, 80% স্টুডেন্ট ভর্তি হয়। লাস্ট MCQ কোয়েশ্চেন, দ্য নাম্বার অফ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস আর, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের সংখ্যা নাম্বারটা সেটা ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে, তো সঠিক উত্তর হবে ইনক্রিজিং। তো এই হলো উত্তরগুলো। পরের এক্সারসাইজে আমরা চলে যাই। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাভ ইউ রিড অ্যাবাউট দ্য ইউনিভার্সিটিস, পাবলিক ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ? বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে তুমি কি পড়েছো বা কি পড়লে এইমাত্র, কি জানলে? হোয়েন অ্যান্ড হোয়ার আর দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ এস্টাবলিশ? হোয়েন কখন, হোয়ার কোথায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এস্টাবলিশ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? কখন বা কবে এবং কোথায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এস্টাবলিশ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে? নাম্বার C, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য কলেজেস অ্যাফিলিয়েটেড উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি ইন টার্সিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ? বাংলাদেশের টার্সিয়ারি এডুকেশন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর কন্ট্রিবিউশন কী, অবদান কী, তাদের ভূমিকা কী? নাম্বার D, হোয়াট আর দ্য রিমার্কেবল প্রবলেমস অফ হায়ার এডুকেশন ইন বাংলাদেশ? বাংলাদেশে রিমার্ক করার মতো, চিহ্নিত করার মতো কী কী প্রবলেম আছে, হায়ার এডুকেশনে কী কী প্রবলেম আছে বাংলাদেশে, এটা দ্বিতীয় প্যারায় আমরা পড়েছি। লাস্ট কোয়েশ্চেন, হাউ মেনি স্টুডেন্টস ক্যান এন্টার হায়ার এডুকেশন? বাংলাদেশে মানে কত পার্সেন্ট স্টুডেন্ট হায়ার এডুকেশনে প্রবেশ করতে পারে? অ্যান্ড হোয়াট হ্যাজ বিন দ্য কন্ডিশন অফ প্রাইভেট ইউনিভার্সিটিস ইন লাস্ট 2 decades? গত 2 দশকে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কোন দশা হয়েছে, কী অবস্থা দাঁড়িয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর তুমি এখন খাতায় লিখবে। তুমি ভিডিও পজ করো, উত্তরগুলো লেখো, সময় সর্বোচ্চ পাবে 15 মিনিট। আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরগুলো লিখেছো। এবার তোমার লেখা উত্তরগুলোর সাথে আমার লেখা উত্তরগুলো কাইন্ডলি একটু মিলিয়ে নাও, চেক করে নাও। আনসার A, হোয়াট হ্যাভ ইউ রিড অ্যাবাউট দ্য পাবলিক ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ? বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে তোমার মানে তুমি কি পড়লে, কি জানলে? There were only 4 universities in Bangladesh at the time of independence in 1971. 71 ইন্ডিপেন্ডেন্সের সময় পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা ছিল only 4. All those universities were publicly financed autonomous, এগুলো অটোনোমাস ইউনিভার্সিটি, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। অ্যাট প্রেজেন্ট বর্তমানে দেয়ার আর 35 সাচ ইউনিভার্সিটিস, বাংলাদেশে 35টা পাবলিক ইউনিভার্সিটি আছে। হোয়েন অ্যান্ড হোয়ার আর দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ এস্টাবলিশ? কখন কোথায় তোমার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো গড়ে উঠেছে? প্রাইভেট ইউনিভার্সিটিজ আর রিলেটিভলি নিউ ফেনোমেনন ইন দ্য কান্ট্রি। প্রাইভেট ইউনিভার্সিটির ধারণাটা নতুন বাংলাদেশে। ইন দ্য আর্লি 1990s গড়ে উঠেছে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো 90-এর দশকের শুরুতে। দ্য প্রাইভেট সেক্টর কেম ফরওয়ার্ড টু এস্টাবলিশ ইউনিভার্সিটিজ। সিন্স দেন, তখন থেকে দ্য কান্ট্রি হ্যাজ এক্সপিরিয়েন্সড এ স্পেকটিকুলার গ্রোথ ইন প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটির গ্রোথ আমরা দেখতে পাচ্ছি।
এবং এগুলো হয় আর কোথায় গড়ে উঠছে? মোস্টলি ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা, ঢাকা এবং ঢাকার আশেপাশে, অ্যান্ড কাপল অফ আদার লার্জ সিটিস, আরও দুইটা বড় শহরে মূলত এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ঢাকার পাশাপাশি গড়ে উঠছে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে দেয়ার আর 79 প্রাইভেট ইউনিভার্সিটিস, 79টা প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে আছে। নাম্বার সি, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ কলেজেস অ্যাফিলিয়েটেড উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি ইন টার্সিয়ারি এডুকেশন? টার্সিয়ারি এডুকেশন, হায়ার এডুকেশনে ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড কলেজগুলোর কন্ট্রিবিউশন বা অবদান কী? উত্তর হলো, দ্য নাম্বার অফ কলেজেস প্রোভাইডিং টার্সিয়ারি লেভেল এডুকেশন ইজ অ্যারাউন্ড 1400, 1400 Most of them offer BA honors, BA pass education of 3 years duration. Only 1/3 of them offer BA honors courses and some of them offer master's degree as well. অর্থাৎ এই 1400 কলেজ BA পাস কোর্স, BA অনার্স কোর্স এবং মাস্টার্স ডিগ্রি প্রদান করে থাকে। অল অফ দিস কলেজেস আর অ্যাফিলিয়েটেড উইথ ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে এই কলেজগুলো অ্যাফিলিয়েটেড। এবং তার অবদানটা কি? মোর দেন 80% অফ গ্রাজুয়েট স্টুডেন্টস আর অ্যাডমিটেড টু ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজেস। অর্থাৎ যত ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তার 80%ই হলো তোমার ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড হওয়া কলেজগুলোতে ভর্তি হওয়া শিক্ষার্থী। পরের প্রশ্ন, হোয়াট ডাজ অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন রেফার টু? হায়ার এডুকেশনের যে অ্যাক্সেসিবিলিটি বলতে কী বোঝায়, এই অংশটা সম্ভবত আমি ওই প্রশ্নের মধ্যে যখন প্রশ্নগুলো লিখেছি তখন দেই নাই, এটা নিয়ে আমি এখন কথা বলবো। আর এই অংশটা ছিল, হোয়াট আর দ্য রিমার্কেবল প্রবলেমস অফ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস অফ বাংলাদেশ? বাংলাদেশে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো কী কী প্রবলেম ফেস করছে? তো শুরুতে অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন কী? অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন ইমপ্লাই করে, বোঝায় the students get the opportunity to get university education, তারা ইউনিভার্সিটি এডুকেশন পাবে, অ্যান্ড সাফিসিয়েন্ট সাপোর্ট পাবে, সম্ভব তোমার সাহায্য সহযোগিতা সমর্থন পাবে ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠানের থেকে। অর্থাৎ ইউনিভার্সিটি এডুকেশন এবং তার ফ্যাসিলিটি পাওয়াই হলো হায়ার এডুকেশনের অ্যাক্সেসিবিলিটি। কী কী প্রবলেম আছে বাংলাদেশে? ইনক্রিজিং এনরোলমেন্টের প্রবলেম আছে তোমার অ্যাট দ্য সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যেটা প্রেশার ক্রিয়েট করছে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনসগুলোর উপরে। আর বাট ডিউ টু লিমিটেড ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা আর লিমিটেড থাকার কারণে অনলি এ স্মল নাম্বার অফ স্টুডেন্টস, খুব কম সংখ্যক শিক্ষার্থী মেবি এনরোল, ভর্তি হতে পারে ইউনিভার্সিটির, বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারে। দাস ফলশ্রুতিতে ইচ ইয়ার, প্রত্যেক বছরে লার্জ নাম্বার অফ স্টুডেন্টস ডিনাইড, একটা বড় সংখ্যক শিক্ষার্থী বঞ্চিত হয় অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, হায়ার এডুকেশনের অ্যাক্সেস থেকে বঞ্চিত হয়। অলসো ডিউ টু পভার্টি, দারিদ্র্যের কারণে, অ্যান্ড ইনক্রিজ, বৃদ্ধির কারণে, ইন এডুকেশনাল এক্সপেন্স, এডুকেশনের যে এক্সপেন্স ব্যয় এই এবং পভার্টি বৃদ্ধির কারণে স্টুডেন্টস অফ লোয়ার মিডল ক্লাসের স্টুডেন্টরা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টরা ডু নট গেট অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, তারা হায়ার এডুকেশনের অ্যাক্সেস অনেক সময় পায় না। মোরওভার দোজ হু গেট প্লেসেস ইন দ্য ইউনিভার্সিটি, যদিও কেউ কেউ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, তারা হ্যাভ লিমিটেড অ্যাক্সেস, তারা লিমিটেড সীমিত অ্যাক্সেস পায়, প্রবেশাধিকার পায় বা সুযোগ পায় টু অ্যাভেল মানে টু গেট all kinds of diversified educational facilities related বা রিলেটিং টু দ্য স্টাডি ফিল্ডের সাথে, অর্থাৎ তোমার পড়াশোনার যে ক্ষেত্রের সাথে রিলেটেড যত ফ্যাসিলিটিস আছে, শিক্ষা ফ্যাসিলিটিস, সেই ডাইভার্সিফাইড, বিচিত্র বা বিভিন্ন ফ্যাসিলিটি অ্যাভেল করার ক্ষেত্রে তারা কিন্তু সেই ক্ষেত্রে লিমিটেড অ্যাক্সেস পায়, সীমিত প্রবেশাধিকার সেখানে তারা পায়। লাস্ট কোয়েশ্চেন, হাউ মেনি স্টুডেন্টস ক্যান এন্টার হায়ার এডুকেশন? কত পার্সেন্ট স্টুডেন্ট হায়ার এডুকেশনে যায়? অ্যান্ড হোয়াট হ্যাজ বিন দ্য কন্ডিশন অফ প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন লাস্ট 2 decades? প্রাইভেট ইউনিভার্সিটির কন্ডিশন কি? অনলি অ্যাবাউট 12% অফ গ্রাজুয়েটস এন্টার হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস। উচ্চশিক্ষা নেওয়ার জন্য বা তোমার হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে মাত্র 12% স্টুডেন্ট ভর্তি হতে পারে। ইন দ্য লাস্ট 2 decades, গত 2 দশকে দেয়ার হ্যাজ বিন আ সাবস্টেন্সিয়াল রাইজ, আমরা একটা সাবস্টেন্সিয়াল উল্লেখযোগ্য একটা রাইজ দেখতে পাচ্ছি, বৃদ্ধি দেখতে পাচ্ছি নাম্বার অফ স্টুডেন্টস ইন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টের সংখ্যাটা বাড়ছে। এবং ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের অ্যানুয়াল রিপোর্ট 2010 অনুযায়ী দ্য নাম্বার অফ স্টুডেন্টস ছিল, তো 2005-এ ছিল 88,000 সামথিং, সেটা তোমার 2010-এ এসে হয়েছে 2 লক্ষের উপরে। তো এই হলো তোমার প্রশ্নের উত্তরগুলো। আশা করি তুমি উত্তরগুলো মিলিয়ে দেখেছ। তুমি এই উত্তরগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এর বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের ওপেন এন্ডেড কোয়েশ্চেন বা এমসিকিউ কোয়েশ্চেন এই সিন কম্প্রিহেনশন থেকে হতে পারে, সেগুলো তুমি একটু বিভিন্ন গাইড বুক বা এক্সারসাইজ বুক থেকে দেখে নিতে পারো। সবশেষে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, প্যারাগ্রাফ রাইটিং। রাইট এ প্যারাগ্রাফ অন অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। বাংলাদেশে উচ্চশিক্ষায় যে অ্যাক্সেসিবিলিটি প্রবেশ, সেই তার উপরে তুমি একটা প্যারাগ্রাফ লিখবে এবং এই প্যারাগ্রাফটাতে তুমি যুক্ত করবে বাংলাদেশে
কোন কোন প্রতিষ্ঠান হায়ার এডুকেশন প্রদান করে, তাদের সংখ্যা কত, হ্যাঁ, বাংলাদেশে হায়ার এডুকেশনের কী কী ইতিবাচক দিক আছে, আবার কী কী প্রবলেম আছে, এবং বাংলাদেশে কত পার্সেন্ট স্টুডেন্ট ইউনিভার্সিটি এডুকেশন পায়, কোথায় কত পার্সেন্ট স্টুডেন্ট ভর্তি হয়, এবং বাংলাদেশে যে হায়ার এডুকেশন রিলেটেড যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য কী কী ইনিশিয়েটিভ পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই বিষয়গুলোই তুমি মূলত এই অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন ইন বাংলাদেশ নামক এই প্যারাগ্রাফটাতে আলোচনা করবে। আজকে তাহলে এ পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।